ময়ূকের সাথে দেখা করতে গিয়ে অনুভবের কাছে হাতে নাতে ধরা পড়ল বনলতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বনলতার ফোনে কার ফোন আসে সেটা কি অনুভব জানতে চায়। এমনটাই সবার সামনে অনুভব বলতে থাকে আর বলে, আমি যেমন কারোর সামনে তোমার ব্যাপারে কিছু বলি না, তেমনি তোমার কাছ থেকেও তোমার ব্যাপারে জানতে চাই না। তাহলে কেন তুমি আমাকে নিয়ে পড়েছ? আমার ব্যাপারে জানতে চাও কিসের জন্য? শোনো, নিজের লিমিটের মধ্যে থাকো, না হলে কিন্তু এরপর খুব খারাপ হয়ে যাবে। তখন ঠাম্মি বনলতাকে প্রশ্ন করে, নাথ বৌমা, কে তোমাকে ডিস্টার্ব করে? চুপ করে আছো কেন? বলো। যদি তেমন কেউ থেকে থাকে তাহলে আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব। তখন কিছু আর বলতে পারে না বনলতা, আর ভাবে অনুভব সেদিন কতটা শুনতে পেরেছিল ময়ূকের কথা। কি বলবো আমি এখন, কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখনই অনুভব বলে, শোনো, আরেকটা কথা বলে রাখি, তুমি সেদিন আমাকে অনেক ইনসাল্ট করেছিলে। বিয়ের দিন তুমি যেভাবে আমার সাথে খারাপ ব্যবহার করেছো, বিয়ের পরের দিন পালিয়েছো, সেই সমস্ত কথাগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত ভুলে যাইনি। তাই একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তার ফল খুব একটা ভালো হবে না। তখনই জেঠুমণি বলে, অনেক হয়েছে কৃষ্ণ, ঝামেলা আর ভালো লাগছে না। তুই যদি লাজুকে নিয়ে যেতে চাস ওর কলেজে তো যা। এরপর লাজুকে নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ে অনুভব। আর অন্যদিকে স্ত্রীর সামনেই ফোনটা বাজছিল বনলতার। এরপরেই বনলতা বলে, আবার ফোন করেছে। তখন জিজ্ঞেস করে অনুভবের মা, কে ফোন করেছে তোমাকে বনলতা? বনলতা বলে, আমারই এক বান্ধবী ফোন করেছে, এই যে দেখুন। কিন্তু স্ত্রী সেটাকে অত বেশি পাত্তা দেয় না। এরপরেই অনুভব বলে, লাজু, চুপ করে আছো কেন এইভাবে? লাজু তখন বলে, তুমি বনলতা দিদিকে কিছু বলনি কেন আমাকে নিয়ে আসার ব্যাপারটা? আর তারপরে রোজ দিন তুমি বনলতা দিদির সাথে খারাপ ব্যবহারই বা করছো কেন? তখন অনুভব বলে, তুমি কি এখন বনলতাকে নিয়ে কথা শুরু করবে? শোনো, তুমি যদি বনলতাকে নিয়ে কথা শুরু করো তাহলে আমি কোনো আনসারই দেব না। তুমি বরং নিজের ব্যাপারে বলো। বনলতার ব্যাপারটা ছাড়ো, সেটা আমি দেখে নেব। ঠিক সেই মুহূর্তেই লাজু তখন বলে, আমি তো একা একা কলেজে যেতে পারতাম, শুধু শুধু তুমি আমাকে নিয়ে আসতে গিয়ে কতগুলো কথা শুনলে। এইটুকু ব্যাপার আমি ঠিক সামলে নিতাম। অনুভব বলে, তোমাকে আজকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমার মনে আছে তো আমাদের পাড়ার যে স্ট্যান্ডটা রয়েছে, সেই স্ট্যান্ডটার কি নাম? তখন লাজু বলে, হ্যাঁ মনে আছে। এরপর অনুভব বাকিটা সুন্দরভাবে দেখিয়ে দিতে থাকে, কোথায় দাঁড়াবে, কোন জায়গায় আসবে, কিভাবে রাস্তা পারাপার করবে। এরপর গাড়ি থেকে নেমে অনুভব সেটা বোঝাতে শুরু করে। গাড়িটা নো পার্কিং জোনে রেখে দিয়েছিল। এরপরে লাজুকে শেখাচ্ছিল। তখন অনুভব গাড়িটা একটু দূরে নিয়ে যেতে চায়, কিন্তু লাজু ছিল রাস্তার ওপারে। লাজু ভেবে নিয়েছে যে অনুভব হয়তো গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেছে, কিন্তু আদৌ তেমনটা নয়। আসলেই অনুভব পার্কিং জোনে গাড়িটাকে রাখতে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় ময়ূক ফোন করেছে আবারও বনলতাকে, আর বলে, কি ব্যাপার বনলতা, তুমি আর আমাকে কত ঘোরাবে বলো তো? অনেক তো হলো, এবার অন্তত আমার সাথে মিট করো, কারণ মিট করাটা খুব জরুরি। আর ঠিক তখনই বনলতা বলে, দেখো, তোমাকে আমি বারবার করে বলছি, হ্যাঁ বারবার বলছি, দয়া করে তুমি এইভাবে আমার সাথে ব্যবহার করবে না। আমার একদমই ভালো লাগছে না। অনেক হয়েছে, দয়া করে এবার তুমি চুপ করো। যখন আমি তোমার সাথে পালাতে চেয়েছিলাম তখন তো তুমি আমার সাথে ছিলে না, তাহলে এখন এই সমস্ত ব্যাপারে আমাকে ডাকাডাকি করছো কেন? ময়ূক বলে, দেখো, আমি কিন্তু যা বলি তাই করি। আমি বিকেলবেলায় তোমার শ্বশুরবাড়ির গেটের সামনে গিয়ে বেল বাজাবো, সেটা কি খুব একটা ভালো দেখাবে? দেখাবে না তো। তাহলে কোথায় কখন দেখা করতে হবে আমি তোমাকে বলে দেব, তুমি ঠিক সেই জায়গাটাতে চলে আসবে, কেমন? এরপর বনলতা ভাবে, ময়ূক যা শুরু করেছে তাতে আমি কয়েকদিনের মধ্যেই সবার সামনে ধরা পড়ে যাব। কিন্তু কি করে সামলাবো তখন সবাইকে? এর মধ্যেই লাজু তো অসহায় হয়ে পড়েছে, ভাবছে অনুভব হয়তো মাঝ রাস্তায় তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু তেমনটা নয়। এরপর অনুভব এসে বলে, আরে লাজু, গাড়িটা নো পার্কিং জোনে ছিল, সেই জন্য পার্কিং করে দিয়ে আসলাম। তুমি শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছিলে। যাই হোক, তুমি চিনেছো তো সবটা? লাজু তখন বলে, হ্যাঁ আমি সবটাই খুব ভালো মতন চিনতে পেরেছি। অনুভব বলে, শুধু শুধু ভয় পাচ্ছিলে, সত্যি তুমি পারো বটে। এর মধ্যে স্ত্রী জেঠিমণির সাথে কথা বলে আর বলে, দিদিভাই, আমার ছেলেটা মনে হয় কোনোদিনও সুখের মুখ দেখতে পারবে না। বারবার করে ওর জীবনে কত বাধাই না আসছে, সত্যি কেমন একটা অবাক লাগছে যেন। জেঠিমণি বলে, তুই এসব নিয়ে ভাবিস না, দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে সময়ই সব কিছু ঠিক করে দিতে পারে। বনলতার সাথে অনুভবের যে সম্পর্কটা,
সেটা একমাত্র সময়ই পারবে ঠিক করে দিতে। বনলতা বলে, মা আমি একটু বেরোবো। শ্রী তখন বলে, হঠাৎ করে বলা নেই কওয়া নেই, কোথায় যাবে তুমি? আর বাড়িতে তো গাড়িও নেই, তো বেরোবে কী করে? তখন বনলতা বলে, আমি ক্যাব বুক করে নিয়ে ঠিক চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। আসলে ওই বান্ধবীরা মিলেই দেখা করতে যাব আর কি। এরপরেই শ্রী তখন বলে, বুঝলাম, কিন্তু বনলতা তুমি আমাকে একটা কথা বলো তো, সেদিন বিয়ের পরের দিন তুমি কেন আমার ছেলেকে ঠকিয়েছিলে? তোমার লাইফে কি অন্য কেউ ছিল? তুমি কি অন্য কাউকে ভালোবাসতে? চুপ করে থেকো না বনলতা, আমার কিন্তু উত্তরটা চাই। বনলতা তখন বলে, এসব কি প্রশ্ন আপনারা করছেন বলুন তো? যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই সেই প্রশ্নগুলো করলে কি হবে? তখন বনলতাকে শ্রী বলে, আমার ছেলেটা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, আর সেটা আমি মা হয়ে ভালোই বুঝতে পারছি। তুমি চেষ্টা করো অনুভবকে ভালো করে খুশিতে রাখার। এর মধ্যেই বনলতা ভাবে, কি জানি আজকে ময়ূকটা যে কি করবে। শেষ পর্যন্ত যদি সবার সামনে সত্যিটা বলে দেয় তাহলে তো সব শেষ। না কিছু একটা আমাকে করতেই হবে। এরপর বনলতা বেরিয়ে যায়। আর অন্যদিকে জেঠিমণি ভাবে, এই বনলতার কেসটাও কিন্তু খুব একটা সুবিধের নয়। তখনই অনুভবের মা বলে, একদমই তাই, বনলতাকে আমারও প্রথম দিন থেকে সন্দেহ হতে থাকে। কেন ও পালালো, আবার ফিরে এলো, সবটাই যেন একটা রহস্যজনক। সেই রহস্যটা কবে ভেদ করতে পারবো সেটাই এখন দেখার। এরপরে লাজু বলে, তুমি এসেছো? আমি ভাবলাম তুমি চলে গেছো হয়তো। তখন অনুভব বলে, আরে বাবা আমি চলে যাব কেন? গাড়িটা পার্কিং করে রেখে আসলাম যাতে পুলিশ আর কিছু বলতে না পারে, বুঝতে পেরেছো? তোমাকে না চিনিয়ে দিয়ে আমি কোথায় বা যাব? চাইছিলাম তোমাকে খুব ভালোভাবে চিনিয়ে দিতে, আশা করছি চিনতে পেরেছো। আর ওই যে রাস্তাটা যখন পারাপার করবে তখন সবসময় সিগন্যালটা দেখে নেবে, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এরপর লাজু বলে, তুমি কত কিছু জানো গো, অনেক ধন্যবাদ। তখন মনে মনে অনুভব ভাবে, আমি যদি এটা তোমার জন্য পার্মানেন্টলি করতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি খুশি হতাম, কিন্তু তুমি চিন্তা করো না, একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছে বনলতা, যদি আজকে ময়ূকের সাথে দেখা হয় তাহলে ময়ূককে ওয়ার্নিং দেব ও যেন কোনোভাবে আমার লাইফে না আসে। কিন্তু ময়ূক চাইছে বনলতাকে আবার ফিরিয়ে নিতে। এরপরে লাজু চলে গেছে প্রথম কলেজে, আর সেটা দেখার পর অনুভবের খুবই ভালো লাগে আর বলে, এটাই তো চেয়েছিলাম। লাজু কত বড় একটা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, এরপর ও বড়সড় ডাক্তার হয়ে বেরোবে, আর সেই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। লাজু প্রথম দিন ক্লাসে ঢুকতেই লাজুকে সবাই মিলে অপমান করতে শুরু করে দেয়। যেহেতু লাজু গ্রামের মেয়ে, তার চুল বাঁধার স্টাইল, শাড়ি পরার স্টাইল বাকি সবার থেকে আলাদা, আর সেই জন্য সবাই মিলে লাজুকে অপমান করতে শুরু করে দেয়, আর লাজুর খুব কষ্ট হয়। এদিকে অনুভব তো রাস্তাতেই রয়েছে, আর সেই রাস্তাতেই কিন্তু বনলতার সাথে দেখা করতে আসছে ময়ূক, আর বোঝাই যাচ্ছে এবারেই কিন্তু অনুভবের কাছে ধরা পড়তে চলেছে ময়ূক আর বনলতা।